আমি কিরণ স্যার অফিসে কিরণ স্যারের সাথে এবং অফিসের লোকদের সাথে যোগাযোগ করি তাদেরকে পুনরায় প্রেরণ করার জন্য, কিন্তু তারা পুনরায় প্রেরণ করতেছে না। তারা বলতেছে আপনার মেয়াদ কত বছর আছে, 2 বছরের মধ্যে 1 বছর হয়েছে, আরো 1 বছর ছিল, কিন্তু এখন তারা বলতেছে আমি নাকি সময় পাবো না, আমার নাকি মেয়াদ শেষ হয়ে গেছে, এই কথা বলতেছে বুয়েসেল থেকে। তারা বলতেছে এইচআরডি থেকে নির্দেশনা দিলে আমরা পাঠাবো। এখন আমি যা সরাসরি কথা বলছি কিরণ স্যারের সাথে, কিরণ স্যার বলতেছে আপনার মেয়াদ শেষ। কিভাবে মেয়াদ শেষ? আমার তো মাত্র 1 বছর হয়েছে, আমি তার 1 বছর পাবো, আমি কিভাবে ডিলেট হলাম? এর কোনো সমাধান পাচ্ছি না। সেক্ষেত্রে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সমাধানটা আনতে পারে বলে মনে করছেন? এখন আমাদের সাথে যেভাবে তারা বিভিন্ন রকমের ইয়ে দেখাচ্ছে, এইচআইডি জানে, সব জানে, আমরা কিছু জানি না, তাহলে কারা করবে এই কাজ? আমাদেরকে যদি ওনারাই না করে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বরাবর আমরা যদি যাই, ডক্টর মোহাম্মদ ইউনূস কি তাদেরকে বুঝাতে পারবে? আমরা বুঝাতে পারতেছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারপর আমরা স্বর্ণপন্ন, যাতে আমরা যারা ইপিএস কর্মীরা আপাতত বন্দী অবস্থা আছি তাদেরকে যেন উদ্ধার করে। আমরা দেখতে পাচ্ছি যে এইচআরডি কে আইনের আওতায় আনতে বলতেছেন আপনারা, একটা আসলে তারা কে বা কি, তাদের কাজটা কি? এখন বুয়েসেল গেলে বুয়েসেল এইচআইডির ইয়ে দেখাচ্ছে, কিন্তু এটা তো এইচআইডির কাজ না, এটা তো বুয়েসেল থেকে আমাদের সম্পূর্ণ এটা তারা ক্লিয়ার করে দেওয়ার কথা। বুয়েসেল তো বসে আছে, ক্লিয়ার পেপার দিবে, তারা কাজ করবে। বুয়েসেল এইচআইডি তো আর এখানে বোঝানো নেই, এখানে বুয়েসেলের কর্মকর্তাদের সম্পূর্ণ দায়ী করতে হবে আমাদের, সম্পূর্ণ দোষ তাদেরই। এজন্য তাদেরকে দ্রুত আইনের আওতায়, অবশ্যই তাদের আইনের আওতায় আনা দরকার। তারা কেন এগুলি করতেছে? ধন্যবাদ। আপনাদের যে ইপিএস কর্মী জাহিদুল ইসলাম যে আত্মহত্যা করেছিল, আসলে কি কারণে আত্মহত্যাটা করেছিল? ইসলাম আত্মহত্যা করেছিল কারণ আমাদের সময় দিয়েছে 2 বছর মাত্র রোস্টারের মেয়াদ, কিন্তু প্রচুর লোক রোস্টার, কিন্তু তার ইস্যু হচ্ছে না। ইস্যু না হওয়ার কারণে খালি ডেট পিছাচ্ছে, টেনশনে সে আত্মহত্যা করছে। আসলে তার আজকে সর্বশেষ চাওয়াটা কি ছিল? কি জাহিদুল ইসলামের সর্বশেষ চাওয়াটা কি ছিল? সমস্যার কারণ আলোকে ইস্যু না হওয়া বৃদ্ধি, ইস্যু না হওয়ার কারণে সে আত্মহত্যাটা করছে। অনেক সিরিয়াস অবস্থা হয়ে গেছিল, যে তার পরিবারে একটা চাপ, ফ্যামিলির চাপ, আশেপাশের লোকজন বলতেছে যে তুই পাশ করে বসে রয়েছিস কিন্তু জাতি পারতেছিস না, এইসব টেনশনে আর সে মাথায় নিতে পারেনি, যার কারণে সে আত্মহত্যা করতে পথ বেছে নিয়েছে। এই চাপটা কি শুধু তারই ছিল না, আপনাদেরও এরকম চাপ? আমাদের এর থেকে বড় বড় চাপ আসছে, আমরাও ওই পরিস্থিতির মধ্যেই আছি, কখন কি করতে পারি বলা যায় না। আমাদের পরিবার, আশেপাশের পরিবেশ সবাই বলতেছে কি অবস্থা, তোরা 2 বছর হয়ে যাচ্ছে, 3 বছর হয়ে যাচ্ছে, তোরা যাইতে পারিস না, কি সমস্যা, তারা নিচ্ছে না নাকি তোরা ফেল। কিন্তু আসলে আমাদের তো এখানে কোনো ব্যর্থতা নেই, ব্যর্থতা পুরো আমাদের তো 100% আমরা দিয়ে দিচ্ছি। এখন যেহেতু কাছে তাদের হাতে, কিন্তু সেটা আমাদের পূরণ হচ্ছে না। ভর্তির সময় আপনাদের আশ্বাসটা কি দিয়েছিল? ভর্তির সময় আশ্বাস দিয়েছিল যে অবশ্যই আপনারা যাইতে পারবেন, 2 বছরের মধ্যে, 2 বছরের মেয়াদ, এর মধ্যে চলে যেতে পারবেন, অনেক লোক নিবে, বৃদ্ধি হবে, এই বলে 2 বছর পার করে দিচ্ছে, কিন্তু আমাদের আর নেওয়া হচ্ছে না। আপনাদের কি সহকর্মী কেউ যেতে পেরেছে? আপনাদের সহকর্মী যারা ছিল কেউ কি যেতে পেরেছে? না না, সহকর্মী তো গেছে, কিছু কিছু গেছে, কিন্তু বেশিরভাগই রয়ে গেছে রোস্টার ভুক্ত। আমার আর মাত্র 2 মাস আছে মেয়াদ। 2 মাসের পরে 2 মাসের মধ্যে যদি আমার ভিসা ইস্যু না হয়, আমি ডিলেট হয়ে যাব। এই জন্য বলতেছি যে আমাদের অবশ্যই রোস্টারের মেয়াদটা বৃদ্ধি করতে হবে, যাতে মৃত্যুরা মানে যতদিন ভিসা না আসবে ততদিন যেন বৃদ্ধিটা হয় রোস্টারের মেয়াদ। স্থগিত করে যাতে করে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন কিন্তু শান্তিপূর্ণ অবস্থানকে কোনোভাবে কোনো চক্র অন্য কোনোভাবে উপস্থাপন করতে না পারে, আমরা এই কর্মসূচি স্থগিত করে সিরিয়া একটি শান্তিপ্রিয় দেশ, আমরা সেই শান্তিপূর্ণ ভাবে কথা বলে আলোচনা করে সুন্দর করে একটা সমাধানের লক্ষ্যে আমার সাথে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম স্যার, আমাদের যৌক্তিক যে দাবিগুলো আছে আপনারা আমাদের সাথে বসুন, কথা বলেন, এনারা মেনে নিয়েছে, কথা বলবে। আমরা এটা বলেছিলাম 14 তারিখের মধ্যে আপনারা আপনাদের বিবৃতি দিয়ে আমাদের কি তবে আপনারা মানতে পেরেছেন কিংবা মানতে পারেন নাই সেটা একটি স্পষ্ট উল্লেখ করবেন, তারা মেনে নিলেন। খুব দুঃখের সঙ্গে চালানো যাচ্ছে, এরপর আমরা 2টা মিটিং করলাম, জুম মিটিং করলাম, কিংবা আবার আমরা আমাদের সাথে 2বার-3বার মিটিং করলাম। অনেক প্রতিনিধি ছিল, দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে ওনাদের কাজের পরিহতি আমাদের পছন্দ হল না। আমরা ওনাদেরকে বলেছিলাম আমাদের যে দাবি এইগুলো যৌক্তিকভাবে মানতে পারেন বা মানতে পারেন না সেটা ছেলেদেরকে আপনারা জানাইছেন, আমাদের ছেলেরা দেখতে শান্ত থাকুন, কিন্তু ওনারা সেটা জানালেন না।
ওনারা আমাদের থেকে কমলে সমাজ এলেন। যখনই আমরা কোন সত্যি দাবি নিয়ে ওনাদের কাছে যাবো বা যাচ্ছি, তখনই ওনারা আমাদের কাছে সময় নিয়ে আমাদেরকে আটকে দিলেন। 29 তারিখ সারা বাংলার ইতিহাস কর্মীরা যখন একজন হয়ে 29 তারিখ নির্ধারণ করে ঢাকামুখী তাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ব্যক্ত করেছেন, তখন বুঝেছিল টনক জন্ম ইনস্ট্যান্ট এনারা ওনাদের প্রকৃতি বিবৃতি দিয়েছিল। ভাই আপনারা এই বিবৃতি যখন 28 তারিখ রাত্রে দিতে পারলেন, আমাদের সাথে যখন বসেছেন সেই কথাগুলো কেন আপনারা দিয়েছিলেন উপস্থাপন করেন নাই? আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা যে বসেছি, আমরা যে আপনাদের কাছে এসেছি, সেগুলো কেন আপনারা উপস্থাপন করলেন না? আপনারা ক্রমান্বয়ে আমাদেরকে পিছিয়ে হটানোর জন্য এই ব্যাপারগুলো আপনারা ক্রমান্বয়ে করে যাচ্ছেন, সবাই দিচ্ছেন। তাই একটা কথা আছে, যার যার সে বুঝে। যে ছেলেগুলা শ্রম ধন পেট অর্থ ব্যয় করে আজকে দিনে হলো, আপনি তাদেরকে কি বুঝবেন? তাদেরকে আপনারা কি ব্যাখ্যা দিবেন? আপনারা একটা কথা বলছেন যে চাকরির ল্যাবরেটরি দিয়েছেন, তাই না? ভাই চাকরির নিশ্চয়তা যদি না দেন, তাহলে আপনারা যখন সার্কুলার দেন তখন বলেন যে আগে আসলে আগে পাবেন, কিসের ক্ষেত্রে কেন এটা হবে না? সেই ছেলেটা 22 সালে পরীক্ষা দিল, এই 22-এর ছেলের উপর ইন্সপায়ার হয়ে যে ছেলেটা 23-এ সার্কুলার নিল, পরীক্ষা দিল, সেই ছেলেটা দূরে অবস্থান করছে। তারা 22-এর ছেলে, তারা আমার আপনার মতো প্রতিপক্ষ অবস্থান করছে কেন? আমরা তো ভাই দেশের সম্পদ হতে চেয়েছি, রেমিটেন্স দিতে হয়ে দেশের অর্থনৈতিক মন্দা উন্নয়ন করার জন্য চেয়েছি। আমরা রাজপথে কেন থাকবো? এই জবাব আপনাকে দিতে হবে। আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য আর আমাদের এই ক্রান্তিলগ্ন কিংবা বিএসএলের এই অদূরদর্শিতা কাটিয়ে উঠানোর জন্য এবং তাদের এই অনিয়ম এবং একঘেয়েমি কাটিয়ে উঠার জন্য বিএসএলকে একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এবং ইপিএসকে রক্ষা করার জন্য আমাদের আজকের এই কর্মসূচি। এবং আমাদের এই কর্মসূচিতে ওএসএল কিংবা অন্যান্য যারা চক্র আছে ওএসএল এর পক্ষে কথা বলছে, আমাদের ইপিএস কর্মী হয়ে তারা ওএসএল এর পক্ষে সাফাই যাচ্ছে, তাদের উচিত ছিল আমাদের সারিতে আজকে মানববন্ধনে অংশগ্রহণ দেওয়া, কিন্তু তারা তা করেনি। তাদের দাবি এটা করলে নাকি ওএসএল বন্ধ হয়ে যাবে, ইপিএস বন্ধ হয়ে যাবে। ভাই আমরা তো কোনো অরাজকতা করছি না, আমরা ওএসএল এর বিপক্ষে না, আমরা ইপিএস এর বিপক্ষে না, আমরা ওএসএল এবং ইপিএস এর সংস্কারের পক্ষে। আর সেই সংস্কার যৌক্তিকভাবে দাবি দাবার উপর ভিত্তি করে সেটা যাতে পরিচালিত হয়, সেটাই আমরা বাস্তবায়ন করছি।